যৌথ দর কষাকষির সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশের বেশিরভাগ ইউনিয়ন। এরই মধ্যে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন কয়েক হাজার শ্রমিক। তাদের অভিযোগ, নির্বাহী আদেশের মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করছেন ট্রাম্প। এদিকে সাবেক সেনাদের হাসপাতালে জনবল নিয়োগে অচলাবস্থা দূর করার আহ্বান জানিয়েছে আইওয়ার একাধিক শ্রমিক সংগঠন। জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ প্রায় অর্ধ ডজন প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনের মজুরি ও অন্যান্য দাবি দেওয়া বিষয়ে যৌথ দর কষাকষির সুযোগ বাতিল করে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আদেশে নাসা, দ্য পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস, ন্যাশনাল ওয়েদার সার্ভিস সহ বেশ কিছু প্রতিষ্ঠানের কর্মীদের ইউনিয়নে যুক্ত হওয়ার সুযোগ সীমিত হয়ে পড়বে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে ট্রাম্পের নির্বাহী আদেশে শ্রমিকদের অধিকার পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে ক্ষোভ জানিয়েছেন দেশের বেশিরভাগ ইউনিয়নের সদস্যরা। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার শ্রমিক ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে স্লোগান দেন। ডিসির সমাবেশে লেবারদের ছুটির আগেই শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশ দিয়েছেন বলে সমালোচনা করেন ইউনিয়ন নেতারা। শ্রমিকদের সংগঠন করার অধিকার থেকে বঞ্চিত করতেই ট্রাম্প ও তার সহযোগীরা ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তারা। ডিসির শ্রমিক সমাবেশে নেতারা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার পর ফেডারেল প্রতিষ্ঠানগুলো থেকে কর্মী ছাঁটাইয়ে নতুন রেকর্ড গড়েছেন। ট্রাম্পের স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে দেশের সব ইউনিয়ন একজোট হয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে সাবেক সেনাদের চিকিৎসা সুবিধা নিশ্চিতে ভেটারান্স অ্যাফেয়ার্স হসপিটালগুলোতে জনবল নিয়োগে অচলাবস্থা দূর করার আহ্বান জানিয়েছেন আইওয়ার একাধিক শ্রমিক সংগঠন। প্রেসিডেন্ট ট্রাম্পের উল্টোপাল্টা সিদ্ধান্তের কারণে সাবেক সেনাদের জীবন শঙ্কায় পড়েছে বলে অভিযোগ করেন আইওয়া সিটির ইউনিয়ন নেতারা। আইওয়া সিটির ভিএ কর্মকর্তা ট্যামি রেকার জানান, চলতি বছর জানুয়ারি মাস থেকেই ভিএ কর্মীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের কাজের মেয়াদ না বাড়ালে অচিরেই আইওয়া সিটির ভিএ হসপিটাল অচল হয়ে পড়বে বলেও উদ্বেগ জানান তিনি। বেআইনিভাবে অপসারণ চেষ্টার অভিযোগ তুলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেন তিনি। মামলায় ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাধীন ফেডকে সুদের হার কমানোর জন্য চাপ দেওয়ার একটি রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করেন কুক। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, কুককে বরখাস্ত করার যথেষ্ট কারণ রয়েছে প্রেসিডেন্টের কাছে। তিনি জানান, কুকের মামলায় লড়াই চালিয়ে যাবেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় এই মামলা দায়ের করেন তিনি। কুক অভিযোগ করেছেন, তাকে ফেডারেল রিজার্ভ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বরখাস্ত করার সিদ্ধান্তটি অবৈধ এবং তার পদে থাকার অধিকার রয়েছে। এ ধরনের বরখাস্তের কোনো ক্ষমতা হোয়াইট হাউসের নেই বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত সোমবার সামাজিক মাধ্যমে একটি চিঠি প্রকাশ করে লিসা কুককে ফেডের গভর্নর পদ থেকে বরখাস্তের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্টের দাবি, লিসা কুক মর্গেজ জালিয়াতিতে জড়িত ছিলেন। কুক তার মামলায় তাকে এভাবে বরখাস্ত করাকে নজিরবিহীন ও বেআইনি হিসেবে বর্ণনা করেছেন এবং তার অপসারণ হওয়া ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করতে আদালতকে অনুরোধ জানিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন, তার বিরুদ্ধে মর্গেজ জালিয়াতির যে অভিযোগ আনা হয়েছে তা তাকে অপসারণের আইনি মানদণ্ড পূরণ করে না এবং সংশ্লিষ্ট অভিযোগটি তিনি গভর্নর পদে যোগদানের আগের। মামলায় আরো বলা হয়েছে, প্রেসিডেন্টের বরখাস্তের ঘোষণা দেওয়ার আগে কুককে অভিযোগের জবাব দেওয়ার কোনো সুযোগ না দিয়ে তার আইনি অধিকার লঙ্ঘন করা হয়েছে। ট্রাম্পের পাশাপাশি ফেডের বোর্ড অব গভর্নর এবং এর চেয়ার জেরোম পাওয়েলকেও মামলার বিবাদী করা হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের কাছে প্রশ্ন রাখা হয়, লিসা কুকের বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ থাকলে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি কেন। লেভিট স্বীকার করেন, অভিযোগগুলো এখনো তদন্তাধীন। এ নিয়ে হোয়াইট হাউস লড়াই চালিয়ে যাবে বলে জানান তিনি। লিসা কুকের পদে নতুন কাউকে মনোনীত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কিনা জানতে চাওয়া হয় লেভিটের কাছে। ফেডারেল রিজার্ভের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কুককে অপসারণে ট্রাম্পের পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষকও। বিশ্লেষক জন হাইলম্যান বলেন, শুধু ফেডের স্বাধীনতার জন্যই নয়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের প্রশ্নেও কুকের মামলাটি গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণ সম্পূর্ণ বেআইনি এবং বিপজ্জনক।
সিএনএন সাক্ষাৎকারে এমন কথা বলেছেন সাবেক ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন। তিনি বলেন, ফেড রিজার্ভের 100 বছরের বেশি ইতিহাসে এ ধরনের ঘটনা দেখা যায়নি। জ্যানেটের মতে, সুদের হার নিয়ে ফেড চেয়ার জেরোম পাওয়েলের সাথে বিরোধের জের ধরে ট্রাম্প মূলত ফেডারেল মুদ্রানীতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন। এদিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান এমএসএনবিসিকে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকে কর্তৃত্ব প্রতিষ্ঠায় আগ্রাসী হয়ে উঠেছেন প্রেসিডেন্ট। বর্তমানে কংগ্রেসের অধিবেশন মুলতবি রয়েছে। এই সুযোগে ওয়াশিংটন ডিসির রাস্তা থেকে দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রায় সব জায়গাতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ব প্রতিষ্ঠায় উদ্যোগ বেশ চোখে পড়ার মতো। রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে সংবিধান তাকে যে ক্ষমতা দিয়েছে তার পুরোপুরি প্রয়োগ তো করছেনই, সেই সাথে জরুরি অবস্থার প্রেক্ষাপটে বিশেষ ক্ষমতা প্রয়োগেও তাকে বেশ আগ্রহী দেখা যাচ্ছে। রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। এছাড়া আরও কয়েকটি শহরে ট্রুপস মোতায়েনের হুমকিও দিয়েছেন। দ্বিতীয় মেয়াদে ডোজের মাধ্যমে সরকারি কর্মীদের গণ ছাঁটাইয়ের রেশ না কাটতেই এবার দেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে হাত দিয়েছেন। গত কয়েকদিনে ফেড রিজার্ভের গভর্নর লিসা কুক এবং সিডিসি ডিরেক্টর সুজান মুনারেজকে অপসারণ করেছেন। বিশেষ করে সংক্রামক রোগ বিশেষজ্ঞ মুনারেজকে নিয়োগের মাসখানেক না যেতেই বরখাস্তে বেঁকে বসেছেন সিডিসির প্রধান চিকিৎসা কর্মকর্তা সহ আরও অনেকেই। প্রতিষ্ঠানটিতে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভ্যাকসিন তৈরি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে টিকা সংশ্লিষ্ট সব কার্যক্রম আপাতত বন্ধ রাখার কথা বলছেন রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডি, যিনি সেনেটে স্বাস্থ্য বিষয়ক কমিটির প্রধান। তবে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র সেখানে রাজনৈতিক নিয়োগ দেওয়ার কথা ভাবছেন। এমন অবস্থায় সিডিসি ডিরেক্টর মুনারেজকে বরখাস্ত এবং এর প্রতিবাদে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগে জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ট্রাম্প কর্তৃক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করা সম্পূর্ণ বেআইনি এবং বিপজ্জনক বলে মনে করেন সাবেক ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন। সিএনএনের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, ফেডের 100 বছরের বেশি ইতিহাসে এই ধরনের ঘটনা দেখা যায়নি। জ্যানেটের মতে, সুদের হার নিয়ে ফেড চেয়ার জেরোম পাওয়েলের সাথে বিরোধের জের ধরে ট্রাম্প মূলত ফেডারেল মুদ্রানীতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন। ফেডারেল রিজার্ভ অ্যাক্টের উদ্ধৃতি দিয়ে জ্যানেট জানান, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে সরাসরি বরখাস্ত করা যায় না, বরং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দিতে হয়। এদিকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠানে হস্তক্ষেপের ক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবি অযৌক্তিক বলে মনে করেন বিশ্লেষকরা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান এমএসএনবিসিকে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকে কর্তৃত্ব প্রতিষ্ঠায় আগ্রাসী হয়ে উঠেছেন প্রেসিডেন্ট। পলের মতে, শুধু লিসা কুক নন, কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তার কাছে ট্রাম্প সুস্পষ্ট বার্তা দিচ্ছেন, হয় তার কথা মেনে চলতে হবে, অন্যথায় চাকরি থাকবে না। তবে শুক্রবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এক আইনি লড়াই শুরু হবে, যেখানে প্রেসিডেন্টের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন লিসা। আর তাতে বোঝা যাবে একচ্ছত্র অধিকারী হওয়ার ট্রাম্পের বাসনা পূরণ হয় কিনা। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবিধান লঙ্ঘন করে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান। তার উদ্দেশ্য জোর করে ক্ষমতায় টিকে থাকা। অতীতেও ঠাট্টা করে অনেক কিছু শুরু করে পরে তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প। এটা স্মরণ করিয়ে দিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষক আশঙ্কা করছেন, ডোনাল্ড ট্রাম্প জোর করে ক্ষমতা কুক্ষিগত করে আমেরিকাকে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যেসব পরোক্ষ প্রচারণা চালানো হচ্ছে তাকে হালকাভাবে নিতে নারাজ ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। বুধবার এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, ট্রাম্প সত্যি 2028 সালের পরেও জোর করে ক্ষমতায় থাকতে চান। ট্রাম্পের প্রচার দল ইতিমধ্যেই ট্রাম্প 2028 লেখার টুপি তৈরি করে তা দেশে বিদেশে বিলি করছে বলে উল্লেখ করেন নিউসাম। তার নিজের কাছে ওই টুপি 2 ডজন আছে উল্লেখ করে নিউসাম বলেন, এটা কোনো নিছক মজার বিষয় নয়। তার মতে, যারা ভাবছেন ট্রাম্প নির্বাচনে আসা নিয়ে মজা করছেন বা এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, তারা ভুল করছেন। নিউসাম ট্রাম্পের অতীত কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে বলেন, 2020 সালের নির্বাচনের পর তিনি গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষক ডেভিড ড্র্যাকার মনে করেন, ট্রাম্প এই ধরনের বক্তব্য দিয়ে ডেমোক্র্যাটদের উপর চাপ তৈরি করতে চাইছেন। সংবিধান অনুযায়ী তিনি 2028 সালে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না।
অন্যদিকে আরেক রাজনৈতিক বিশ্লেষক রিক উইলসন বলেন, ট্রাম্প একজন জুয়ারি, তিনি নিয়ম ভাঙতে ভালোবাসেন এবং যদি সুযোগ পান তাহলে আবারও ক্ষমতায় যাবার চেষ্টা করবেন। বিশ্লেষক পিটার বেকার মনে করিয়ে দেন, অতীতে ট্রাম্প যা যা বলেছেন তারা অনেক কিছুই মানুষ প্রথমে ঠাট্টা ভেবেছিল, কিন্তু পরে তিনি তা বাস্তবে করার চেষ্টা করেছেন। তাই যখন তিনি বলেন সংবিধান বাদ দিয়ে ক্ষমতায় ফিরতে চান, তখন তা হালকাভাবে নেওয়া উচিত নয়। বিশ্লেষকদের আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্প যদি 2028 সালেও আবার প্রেসিডেন্ট হন, তবে তারপরে আর কোনো নির্বাচন নাও হতে পারে, কারণ আমেরিকা তাহলে একনায়কতন্ত্রের দিকেই পা বাড়াবে। নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল কার্যালয় ভাঙচুরে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের 3 বছর সাজা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক। এরই মধ্যে হামলায় জড়িতদের চিহ্নিত করে এনওয়াইপিডিকে সব ধরনের প্রমাণ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে অ্যাটর্নি মঈন চৌধুরী জানিয়েছেন, হামলায় অভিযুক্তদের গ্রিন কার্ড বাতিল হতে পারে। এতে হামলাকারীরা বিতাড়নের ঝুঁকিতে রয়েছেন। সম্প্রতি নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের আগমনকে কেন্দ্র করে কনসুলেটে ভাঙচুর ও ডিম নিক্ষেপ করে আমেরিকায় বসবাসরত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ধরনের হামলাকে বাংলাদেশের ওপর হামলা হিসেবে দেখছে কনসুলেট কার্যালয়। এর মধ্য দিয়ে জড়িতরা রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন বলে জানান কনসাল জেনারেল মোজাম্মেল হক। যারা যারা জড়িত এটার সাথে, আপনি জানেন যে ভিডিওগুলোতে আমাদের কাছে আছে, সেই চিত্র আছে, ওগুলো দেখে আমরা আইডেন্টিফাই করেছি, নাম সহ আমরা পুলিশকে এবং মেয়র অফিসকে আমরা অভিযোগ দায়ের করেছি। আমরা মোটামুটি শিওর যে এটার একটা ব্যবস্থা নেওয়া হবে। ভিয়েনা কনভেনশন অনুসারে অপরাধী 3 বছরের সাজা পেতে পারেন বলে মনে করেন কনসাল জেনারেল। এটা একটা অপরাধ, ফুল ক্রিমিনাল অফেন্সের সর্বোচ্চ শাস্তি ভিয়েনা কনভেনশন অনুযায়ী 3 বছর। আমরা চাইবো যে যারা এই অপরাধের সাথে জড়িত তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়, এবং আমরা এটা চাওয়ার অন্যতম কারণটা হচ্ছে যে বিদেশে যেন কখনো কোনো বাংলাদেশিরা নিজের রাষ্ট্রের উপর বা কনসুলেট এম্বাসির উপর কখনো কোনো ধরনের এ ধরনের হীন হামলা ঘটনা না ঘটান। আমেরিকায় কেউ হামলা বা ভাঙচুরের ঘটনায় জড়িত হলে ফৌজদারি অপরাধ হিসেবে তার গ্রিন কার্ড বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানান এই অ্যাটর্নি। দোষী সাব্যস্ত হয় বা নিজে থেকে দোষ স্বীকার করে, তখন তার গ্রিন কার্ড ঝুঁকির মুখে থাকবে এবং তার স্ট্যাটাসটা অ্যাসাইলাম থাকলে ঝুঁকির মুখে থাকবে এবং তার ট্যুরিস্ট ভিসা বাতিল হতে পারে। আমেরিকার যারা নাগরিক তারা যদি কোনো অপরাধে অভিযুক্ত হয়, একমাত্র আমেরিকান সরকারের বিরুদ্ধে যদি কোনো কাজ করে, তখন তাদের নাগরিকত্ব বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হয়। দ্রুত নিউ ইয়র্ক সিটি পুলিশ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে বলে জানান কনসাল জেনারেল। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো কনসুলেট জেনারেল কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে একদিকে যেমন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আরেকদিকে যারা হামলার সাথে জড়িত তারা দ্রুত আইনের আওতায় আসতে যাচ্ছেন বলে জানায় কনসুলেট জেনারেল অফিস। হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র অবৈজ্ঞানিক টিকার জন্য সুপারিশ করায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে দাবি করলেন সিডিসির 3 শীর্ষ কর্মকর্তা। এছাড়া হেলথ ডিপার্টমেন্ট বরখাস্তের আদেশ দিলেও সিডিসির ডিরেক্টর সুজান মনারেজ পদ ছাড়তে অস্বীকৃতি জানান। তবে বৃহস্পতিবার হোয়াইট হাউস নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ট্রাম্পই মনারেজকে অপসারণের আদেশ দিয়েছেন। সেক্রেটারি RFK জুনিয়র দাবি করেছেন সিডিসি সমস্যায় জর্জরিত, সংস্থাটির প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। ভ্যাকসিন নীতি এবং কর্মী ছাঁটাই নিয়ে গত কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন এবং হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের সাথে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। কেনেডি জুনিয়র সিডিসির একজন দীর্ঘদিনের সমালোচক এবং ভ্যাকসিন বিরোধী হিসেবে পরিচিত। চলমান উত্তেজনার মধ্যেই বুধবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের ডিপার্টমেন্ট জানায় সিডিসির ডিরেক্টর সুজান মোনারেসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তবে তাকে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি। হেলথ ডিপার্টমেন্টের এই বরখাস্তের ঘোষণার পরও পদ ছাড়তে অস্বীকৃতি জানান সুজান মোনারেজ। তার আইনজীবী এক বিবৃতিতে বলেন, দেশের স্বাস্থ্য খাতকে রাজনীতিকরণের অপচেষ্টার অংশ হিসেবে হেলথ সেক্রেটারি অন্যায়ভাবে মোনারেজকে সরিয়ে দিতে চাইছেন। তাদের দাবি, সিডিসি প্রধানকে সরানোর একমাত্র এখতিয়ার প্রেসিডেন্টের।
পরে নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট স্পষ্ট করেন মোনারেস প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির প্রতি শ্রদ্ধাশীল নন এবং তাকে বরখাস্তের সিদ্ধান্ত প্রেসিডেন্টই নিয়েছেন। About this individual is that her lawyer's statement made it abundantly clear themselves that she was not aligned with the president's mission to make America healthy again. And the secretary asked her to resign. She said she would, and then she said she wouldn't, so the president fired her, which he has every right to do. লেভিট বলেন, জীবনে কোনোদিন একটি ভোটও পাননি সুজান মোনারেস। বিপুল ভোটে পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার নীতির সঙ্গে একমত না হওয়া ব্যক্তিদের বরখাস্তের ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেন তিনি। It was President Trump who was overwhelmingly re-elected on November 5th. This woman has never received a vote in her life, and the president has the authority to fire those who are not aligned with his mission. এদিকে মোনারেসকে বরখাস্তের পর সিডিসির নেতৃত্ব কর্মীরা প্রকাশ্যে প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন। মোনারেসকে অপসারণের প্রতিবাদে সংস্থাটির অন্তত 4 জন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার জর্জিয়ার অ্যাটলান্টায় সিডিসির সদর দপ্তরের সামনে বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা দেন কর্মীরা। তাদের এমন প্রতিবাদকে বিরচিত আখ্যায়িত করে ব্যাপক উচ্ছ্বাস ও করতালির মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন সহকর্মীরা। সিডিসির সদ্য সাবেক চিফ মেডিকেল অফিসার ডেবরা হাউরি বলেন, সিডিসিতে সহযোগ্য চলছে। সেন্টার ফর এমার্জিং অ্যান্ড জুনোটিক ইনফেকশাস ডিজিজেস এর বিদায়ী ডিরেক্টর ড্যানিয়েল জার্নিগান বলেন, বিজ্ঞানকে অনুসরণ না করে জনস্বাস্থ্যের জন্য সেরা সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। And what makes us great at CDC is following the science. And so let's get the politics out of public health. সিডিসিকে রাজনীতি মুক্ত রাখতে কংগ্রেসকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। Congress to intervene, we need our appropriations, we need to follow science, we need to have ethics back. All of these scientists, like Dimitri and Dion said, are doing the work on the ground. We need to be able to do it without interference and following data and science. অন্যদিকে টেক্সাসের অস্টিনে গভর্নর গ্রেগ অ্যাবটের সঙ্গে এক সংবাদ সম্মেলনে হেলথ সেক্রেটারি RFK জুনিয়র দাবি করেন, সিডিসির অনেক সুপারিশই বরং বিজ্ঞান ভিত্তিক নয়। Personnel issues, but the CDC is an agency that is very troubled for a very long time, and anybody who lived through the COVID pandemic and saw all of these bizarre recommendations that were not science-based, all the misinformation. কিছু লোককে সরিয়ে সংস্থায় পরিবর্তন আনার কথা জানান তিনি। CDC, and it's going to require getting rid of some people over the long term in order for us to change the institutional culture. সুজান মোনারেসকে বরখাস্ত করার পর সিডিসির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে জিম ওনিলের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। জিম ওনিল সেক্রেটারি RFK জুনিয়রের একজন ডেপুটি হিসেবে কর্মরত আছেন। অর্থনৈতিক ন্যায় বিচার এবং DEI কর্মসূচি রক্ষার দাবিতে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে শত শত মানুষ বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার নাগরিক অধিকার আন্দোলনের নেতা রেভারেন্ড আল শার্পটনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ধর্মীয় নেতা, শ্রম অধিকার কর্মী এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। তারা অভিযোগ করেন, সরকারি করছাড় থেকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে, অথচ মেডিকেড সহ সাধারণ নাগরিকদের কর্মসূচি থেকে অর্থ কাটছাঁট করা হচ্ছে। লোয়ার ম্যানহাটনের এই বিশাল বিক্ষোভে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্পোরেট আমেরিকার বিপক্ষে মার্চ অন ওয়াল স্ট্রিট নামের বিক্ষোভে নেতৃত্ব দেন আমেরিকান সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট আল শার্পটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেবার পর এখন পর্যন্ত সবচেয়ে বড় এই বিক্ষোভ থেকে বৈচিত্র্য, অর্থনৈতিক স্বাধীনতা এবং সকলের অন্তর্ভুক্তি বা DEI কর্মসূচি রক্ষার দাবি জানান বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কার্যক্রমের বিরোধিতা জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, এর ফলে আমেরিকা তার বৈচিত্র্য হারাচ্ছে। এই সময়ে হেলথ কেয়ার, আবাসন এবং অন্যান্য খাতের কর্মীরা তাদের কাজের সুযোগ করে দেওয়ার দাবি জানান। রাজনীতি থেকে বিলিয়নিয়ারের সরে যাওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। We are fighting for health equity. We are fighting for economic justice. অ্যাক্টিভিস্ট আল শার্পটন মার্টিন লুথার কিং এর 62 বছর আগে ওয়াল স্ট্রিট বিক্ষোভে বলা একটি স্বপ্নের কথা উল্লেখ করেন। শার্পটন বলেন, 65 বছরেও স্বপ্নটা মরেনি, তাই ওয়াল স্ট্রিটে এই আন্দোলন। At the expense of SNAP. So we come to Wall Street rather than Washington this year to let them know you can try to turn back the clock, but you can't turn back time. We gonna keep the dream alive on Wall Street. এই সময় আবারও ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত উল্লেখ করে শার্পটন ডোনাল্ড ট্রাম্পকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেন। We are not going back on the slave market. Donald Trump, get ready for the fight of your life.
সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ এই বিক্ষোভে যোগ দেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি। আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল শহরটিতে এখনও 24% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে উল্লেখ করে তিনি বলেন, একটি সাশ্রয়ী শহর গড়ার স্বপ্নই তিনি দেখেন। The most expensive in the United States of America, affordable for each and every person across this city. বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়রের পরিবারের সদস্যরাও। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।